কি গো হলো? এতক্ষণ লাগে ফ্রেশ হতে? চা ঠান্ডা হয়ে গেল তো। আসছি আসছি, আর 7:30 মিনিট। আমি 7:30টায় সিরিয়াল দেখতে বসে যাব। তোমায় আর চা গরম করে দিতে পারবো না, এবার নিজে করে নিও। আহা, কি ফ্রেশ লাগছে তোমায়, যেন জলে ভেজা স্নিগ্ধ জুঁই ফুল, যেন প্রথম সূর্যের আভা সূর্যমুখীর ওপর। আহা, কি ফ্রেশ, একদম নতুন তুমি। নাটক যত। এই রইল চা, দুবার গরম হয়ে গেছে, পরের বারগুলো নিজে করে নিও প্রয়োজন মতো। আমি চললাম সিরিয়াল দেখতে। আর হ্যাঁ শোনো, একটা চিঠি এসেছে দেখে নিও তো, তোমার স্টাডি রুমে রাখা আছে। চিঠি? এই বাজারে আবার কেউ চিঠি লেখে নাকি? এখন সব মেল, টেক্সট আর হোয়াটসঅ্যাপ। চিঠি এখন ইতিহাস রিনা, চিঠি এখন ইতিহাস। দাঁড়াও তো, আগে চা খাই, হোয়াটসঅ্যাপ চেক করি, তারপর চিঠি চেক করব। এগুলো তো জরুরি কাজ নাকি? বলো বাজে কাজ। যত সব বন্ধু বান্ধবীদের আজে বাজে মেসেজগুলো দেখবে আর ইমোজি পাঠাবে, এটা আবার কোনো কাজ নাকি? এটাই কাজ প্রিয়ে, এটাই কাজ। একে বলে সোশ্যালাইজিং। তুমি আর এর কি বুঝবে? তোমার তো খালি মেয়ে তুলির হোমওয়ার্ক চেক করা আর ক্লাস ওয়ার্ক চেক করা, আর অন্য মায়েদের সাথে এই নিয়ে আলোচনা করা। তারপর যদি কিছু সময় বাঁচে, তারপর খানিক পিএনপিসি। তাই বুঝি? তা তুমি একদিন তুলির স্কুলের কাজগুলো সামলে নাও না, আর আমি তোমার ওই সোশ্যালাইজিং করে বেড়াই, তখন বুঝবে কত ধানে কত চাল। চালবাজ বলে একটা সিনেমা এসেছিল বুঝলে? উফ, শ্রীদেবীকে যে লাগছিল না ওখানে, তোমাকেও অবশ্য ওরকম র্যাফিশিং লাগতো যৌবনে। এখন সবই সবই কি কি শুনি? কেন তোমার অফিসের ভায়োলেটের মতো নয়, তাই না? হাউ আর ইউ রাক টিম, হোয়াট আ গ্রেট শার্ট, সুটিং অন ইউ পারফেক্টলি। যত আদিক্ষেতার কথা। গরম চা ঢেলে দিতে হয় ওই লোকাট ব্লাউজে। এতে রাগের কি আছে? ভায়োলেট আমায় একটু রেসপেক্ট করে, এই যা। আচ্ছা, তুমি কি একটা চিঠির কথা বলছিলে না? যাক, মনে পড়লো তাহলে। পড়ো, আমি চা নিয়ে আসছি। যাক, তুমি আনছো তাহলে, আমায় আর খাটতে হলো না। লিকার টি উইথ জিঞ্জার অ্যান্ড টিঞ্চ অফ সুগার। গট ইট ডার্লিং? অর্ডার অল দোস টু ইউর ভায়োলেট ডিকস্টা। আমি কেবল গরম জল দিয়ে যাব, চা পাতা ছাড়া। আমি জানি প্রিয়ে, তুমি তোমার প্রতিদেবকে এমন যন্ত্রণা দিতে পারো না। যাও যাও, চাটা নিয়ে এসো, আমি ততক্ষণ চিঠিটা দেখে নিই। ও, ওই দিকে গেছে, দেখবো চিঠি পরে। আরে, হোয়াটসঅ্যাপে আমার কলেজের বান্ধবী উর্মির টিপি মনে হচ্ছে, নতুন বসিয়েছে। হ্যাঁ, তাই তো দেখছি। আহা, কি দারুণ লাগছে রে তোকে। ওরে উর্মি, তুই আবার আমার কলেজের ব্যালকনিতে ফেরত আয়, আমি তোকে আবার সেই গান শোনাই, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। কে কে প্রথম প্রেম? কার কথা বলছো? তুমি, তুমি প্রিয়ে, আমার তন্দ্রাহরণী, আমার সৌন্দর্যের সম্রাজ্ঞী। তা এতই যখন তারিফ, তখন অফিস পার্টিগুলোতে আমার সাথে না থেকে ওই অন্য মহিলাদের পাশে ঘুরঘুর করো কেন শুনি? শোনো, জীবনটা বাড়ি আর অফিসে আটকে আছে প্রিয়ে। শেষ কবে যে ঘুরতে গেছে ঠিক মনেও পড়ে না। তাই ওই ফুল আর প্রজাপতি দেখে একটু নির্যাসনি মাত্র, আর খানিক চোখে রং মাখি। কি বুঝলে কিছু? বুঝলাম। কি বুঝলে? ফুল, প্রজাপতি, মধু, ভ্রমর, গাছ, জঙ্গল, খানা খন্দ, ঝোপ ঝাড়, পুকুর। আরে আরে আরে, একি আমি আবার এসব বললাম কখন? আমি তো শুধু ফুল আর প্রজাপতির মধ্যেই আটকে ছিলাম। তুমি একেবারে জিওগ্রাফিতে ঢুকে পড়লে যে। কেন? ভুলটা কি করেছি? তোমার আগ্রহ তো ওই জিওগ্রাফিতেই। কি গো, দুপুরে ভাত খাবার পর কিছু খেয়েছো নাকি? এমন ফুল বকছো যে। তোমার আমার দুজনেরই তো ইকোনমিক্স ছিল, জিওগ্রাফি তো আমাদের সাবজেক্ট ছিল না। আগে ছিল না,
এখন হয়েছে। ওইসব মহিলাদের জিওগ্রাফিতেই তো তুমি মজেছো। কি যে বলো না, দূর, ওসব একটু করতে হয়, না হলে আর তোমার ওই মোবাইলের ইএমআই, তোমার বিউটি পার্লারের খরচ, কিটি পার্টি, ওসব চলবে কি করে? আচ্ছা, তুমি কি একটা চিঠির কথা বলছিলে না? যাক, মনে পড়লো তাহলে। দাও তো দেখি। মায়ের চিঠি? হঠাৎ কি হলো আবার? আমি তো সাথীর অ্যাকাউন্টে প্রায় 3 দিন আগে এই মাসের টাকা পাঠিয়ে দিয়েছি। কিছু হলো নাকি? টাকা পাঠালেই কি সব দায়িত্ব শেষ হয়ে যায়? মায়ের দায়িত্ব তুমি আর তোমার বোন সাথী যে কিভাবে পালন করছো তা এতগুলো বছর ধরে খুব ভালোভাবে দেখে আসছি। দেখি দাও, পড়ি। আহা, কি অপূর্ব হাতের লেখা, সহজ, স্নিগ্ধ, শান্ত। আজকাল আবার কেউ চিঠি লেখে নাকি? চিঠি এখন অবসোলেট। মাও পারে বটে, সাথীকে বললে একটা হোয়াটসঅ্যাপ করে দিতে পারতো। তাছাড়া মাকে তো একটা স্মার্টফোন কিনে দিয়েছিলাম, তো ভালো করে ব্যবহারই করতে পারলো না। ছাড়ো সেসব কথা। কি লিখেছে বড় দেখি। এমন করো কেন গো? মা এত কষ্ট করে সময় নিয়ে তার ছেলেকে একটা চিঠি লিখেছে, কোথায় তুমি একটু যত্ন করে গুরুত্ব দিয়ে পড়বে তা না, খালি বিরক্তি। তোমার আর তোমার বোন সাথীর কাছে তো 6 মাস 6 মাস করে থাকে, তাও এত তোমাদের ওনার প্রতি অনীহা। তোমাদের কোনো কথা বলেই লাভ নেই। পড়ছি, শোনো কি লিখেছেন উনি। আদরের রুকু, আমার নাতনি তুলি কেমন আছে? বৌমা রিনা, সবার শরীর ভালো আছে তো? আমি ভালোই আছি, তবে মাঝে মাঝে ওই পুরনো হাঁটুর ব্যথাটা খুব জ্বালায়। সাথী আর জামাই শুভ্র দুজনেই আমার খুব যত্ন করে। ওষুধ, ডাক্তার, এছাড়াও অন্যান্য যা কিছু প্রয়োজন সব এক কথায় মিটিয়ে দেয়। খুবই যত্নে রেখেছে আমায়। এই পুনেতে 6 মাস আর কলকাতাতে 6 মাস এই থাকাটা বেশ মজা পাই, অভ্যেস হয়ে গিয়েছে। এখানে এলে মনে হয় মানুষের হাতে সময় বড়ই কম, সবাই কেবলই দৌড়চ্ছে। জানি কলকাতাতেও তাই, তাও যেন একটু ধীর লয় চলে ওখানে সব কিছু। তা হ্যাঁ রে, নাতনি তুলির চুল কত লম্বা হলো রে। আজকালকার মেয়েদের মতো ওকে আবার বব কাট করে দিস না। আসলে কি বলতো, এই আমার ভাগাভাগি করে থাকাটা যেমন মজাও আছে, তেমন আবার ওই সার্পেন্টাইন লেনের উঠোন, বাড়ি, একতলার রান্নাঘর, চিলে কোঠা, ছাদে পায়চারি আর শাড়ি মেলার মুহূর্তগুলো খুব মনে থাকো সব কথা। সেদিন রাতে শুনছিলাম তুই আর সাথী ভিডিও কলে কথা বলছিলি আমায় নিয়ে। কথাগুলো তো আর কথাতে থেমে রইল না রে, তর্কে পরিণত হলো। আমায় নিয়ে তোদের বড় জ্বালা, তাই না? যদিও তোরা সবাই আমার ব্যয় বহন করিস, তাও আমায় নিয়ে মধ্যে মধ্যে তোদের মধ্যে কিছু বিবাদ হয়, বুঝি আমি সব কিছুই। আমি চাই না এমন বিবাদ আরো বাড়ুক। জানিস, আমার কিছু জমানো টাকা আছে, আর তোদের বাবার দেওয়া আমার নামে কিছু অর্থ আর সোনা দানা, সব মিলিয়ে যা আছে আমার এই শেষবেলার জীবন দিব্যি কেটে যাবে। এর পরের মাসে তো আবার সাথীর কাছে থাকার এবারের মতো 6 মাস পূর্ণ হবে, তারপর আবার তোর কাছে যেতে হবে কলকাতায়। এবার ভাবছি আর যাব না কলকাতা, সাথীর ওখানেও থাকবো না। চোরবাগানের পদ্মা মাসিকে মনে আছে তোর? আমার জাটতুতো বোন। এই সেদিন ফোন করেছিল, অনেক কথাই হলো। ব্যারাকপুরের দিকে একটা বৃদ্ধাশ্রম আছে, ওখানেই ও বেশ কিছু বছর হলো থাকে। বেশ সুব্যবস্থা, প্রাকৃতিক পরিবেশ,
ঘরোয়া খাওয়া দাওয়া, সাথে ডাক্তার, ওষুধ, সব রকম ব্যবস্থা আছে। সব শুনে আমার ভালোই লাগলো। ওদের ওই জায়গায় একটি মন্দিরও আছে। প্রতি বছর মন্দিরের লাগোয়া মাঠে জগদ্ধাত্রী পুজো হয়। ভাবছি ওখানে ওর সাথে গিয়ে থাকবো, তোদের আর জ্বালাবো না। একটা নির্ঝঞ্ঝাট ঝাড়া হাত পা জীবন কাটাতে চাই এবার। তোদেরকে বড় করে সংসার গুছিয়ে দিয়েও ছাড়া পাবো ভেবেছিলাম, তার পেলাম কই। এবার আমি ছুটি চাই রে। সাতিয়া জামাইকেও সব কথা বলেছি, আর তোকেও লিখলাম। জানি তুই বিরক্ত হবি এই চিঠি পেয়ে, তাও কি করব বল, আমি তো আর এই জীবনে এত স্মার্ট হতে পারলাম না। তাই ওই বড় ফোনে এত কথা ঠিক লিখতে পারতাম না, তাই এই চিঠি লেখা। দিন 15 হয়তো তোদের ওই নিউ টাউনের ফ্ল্যাটে থাকতে হবে, তারপর ওই বৃদ্ধাশ্রমে চলে যাব। পদ্মাকে সব কথা বলে রাখছি। তার আগে একবার সার্পেন্টাইন লেনের বাড়িতে নিয়ে যাস, 2-1 জিনিস নেবার আছে, আর 2টো বই। বিয়ের পর প্রথম বিবাহ বার্ষিকীতে তোদের বাবা আমায় শরৎবাবুর নিষ্কৃতি উপহার দিয়েছিল, ওইটা আর রবি ঠাকুরের গীতবিতান। তাছাড়া সাথে কিছু জামা কাপড় ও আরেকটা জিনিস নেবার আছে, তোর ঠাকুমার দেওয়া পানের বাটা আর দোক্তার কৌটো। মায়া বড় নিষ্ঠুর, যত গভীর হয় তত বাড়ে তার যন্ত্রণা। তোদের সবার জন্য আশীর্বাদ আর ভালোবাসা রইল। ইতি, তোদের মা। উনি আর আমাদের সাথে থাকতে চান না, সহজ সরল ঝাড়া হাত পা জীবন চান। সব কিছু চাইলেই তো আর পাওয়া যায় না, আর সেটা হয় না। আমাদের একটা সোশ্যাল এক্সিস্টেন্স আছে, স্টেটাস আছে। দুম করে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলেই হলো? হাজার একটা প্রশ্ন উঠবে সমাজে, কি জবাব দেবো সেসব প্রশ্নের? সে কথাগুলো তুমি আর তোমার বোন আগে ভাবুনি কেন? সত্যিই তো, সেদিন ভিডিও কলে তোমরা ওনার খরচা বহন করা নিয়ে কত তর্ক করলে। ওখানে মা হয়তো শুনেছে সব। ছেড়ে দাও, আটকে রেখো না ওনাকে আর। তুমিও একই কথা বলছো? বলছি কারণ বলা দরকার। ভুলগুলোকে চিনতে শেখো, শুধরে নাও। আমাদের মেয়েও কিন্তু বড় হবে, আর আমরাও বুড়ো। দেখো, আমাদেরও যেন এমন দিন না আসে